সবার দোয়া ভালোবাসায় সেরে উঠবেন খালেদা জিয়া, আশা চিকিৎসকদের। গুজবে কান না দেওয়ার আহ্বান। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। ভিভিআইপি মর্যাদার পর খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ। ট্রাভেল পাসের আবেদন করেননি তারেক রহমান। রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন প্রধান বিচারপতি। চ্যানেল 24-কে জানালেন অজানা অনেক তথ্য। এই সুযোগটা এসেছিল আমার জীবনে, সেই দিকে আমার কোনোদিনই কোনো চিন্তা ভাবনা ছিল না, এখনো নেই। গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা চালাবে জামায়াত সহ 8 দল। সংকট তৈরি হলে দায় নিতে হবে সরকারকেই। গ্রেড সহ 4 দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি। হচ্ছে না বার্ষিক পরীক্ষা। দুশ্চিন্তার ভাঁজ সবার চোখে মুখে। স্রষ্টার কাছে দোয়া করা ছাড়া কি বা করার আছে বিএনপির নেতাকর্মীদের? কেউ এসেছেন একদম মন থেকে দলের নেত্রীর টানে, কেউ বা এসেছেন হাসপাতালের সামনে এই সময়ের ছবিটা সামনের দিনের জন্য রাখতে। নির্ধারিত সময়ের 8 ঘন্টা পর দুপুর 12:30টার দিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে আসেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এই 3 দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের তত্ত্বাবধানে চলছে বেগম জিয়ার চিকিৎসা। মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন। আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। গেল 2-3 দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবের যে ডালপালা ছড়িয়েছে নানা মাধ্যমে, সে বিষয়ে সতর্ক করেন ডাক্তার জাহিদ। আশা করেন মানুষের ভালোবাসা আর দোয়ায় আবারও সুস্থ হবেন বেগম জিয়া। দেশবাসীর দোয়া, সারা পৃথিবীর অনেক মানুষের ওনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর দৃশ্যমান কার্যক্রম শুরু হয়েছে এভার কেয়ার হাসপাতালে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। উদ্বেগ, উৎকণ্ঠা আর বিএনপির নেতাকর্মীদের প্রার্থনায় প্রতিটি ক্ষণ যাচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এত মানুষ অপেক্ষা করছেন। আজকে 9 থেকে 10 দিন হলো। প্রায় 24 ঘন্টারও বেশি সময় পরে বিএনপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, তাতে বারবার বলা হচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যাতে কেউ গুজব না ছড়ান এবং এতে যাতে কেউ কানও না দেন। শফিকুল ইসলাম। এখন থেকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারের এই সিদ্ধান্তের পর বেগম জিয়াকে নিরাপত্তা দিতে শুরু করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। দুপুরের দিকে বাহিনীর সদস্যদের বহনকারী গাড়ি যায় এভার কেয়ার হাসপাতালে। এর কিছুক্ষণ পর থেকে শুরু করেন দায়িত্ব পালন। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত হয়। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় করা হয় দোয়া প্রার্থনা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সচিবালয়ে এক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে। জানান,
দেশে কারো কোনো নিরাপত্তা শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। সবার একটা স্ট্যাটাস তো থাকে, ওইরকম একটা। এ সময় বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা। ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আসছে, ওগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। স্বপ্নিল শাহরিয়ার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই সব মহলে আলোচনা তারেক রহমানের দেশে ফেরা। সম্প্রতি ফেসবুক পোস্টে তার দেশে ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মঙ্গলবার বিষয়টি নিয়ে চ্যানেল 24 সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি। এর আগে এক ফেসবুক পোস্টে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া ও সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। এদিকে তারেক রহমানের দেশে ফেরা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তৌহিদ হোসেন। জানান, সুনির্দিষ্ট তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে, তবে ট্রাভেল পাসের আবেদন করলে সরকার ইতিবাচকভাবে দেখবে। স্যার খালি ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে, কিন্তু এখনো চান নাই, আমার জানার মতো এখনো চান নাই। পররাষ্ট্র উপদেষ্টা জানান, খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি রয়েছে সরকারের। আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নেই, কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 10 দিন যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি। কিন্তু সংকটময় এমন মুহূর্তে নিজের পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেক রহমানকে। এমন অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান, সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এর মধ্যে গুঞ্জন উঠেছে আগামী 2-1 দিনের মধ্যেই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত। কিন্তু এ নিয়ে কি বলছে বিএনপির হাইকমান্ড? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে 1 ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে ঠিক কবে দেশে ফিরবেন তিনি তা স্পষ্ট করেননি সালাউদ্দিন। তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাই কোনো বাধা দেখছেন না তিনি। শুধু তাই নয়, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে তার জানা নেই। তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা। জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। যদিও তারেক রহমান কয়েকদিন আগে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই জানিয়েছেন দেশে ফেরার বিষয়টি তার একার সিদ্ধান্তের বিষয় নয়। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে। চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি। শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না। এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে কাজও শুরু করেছে এসএসএফ। ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না পুলিশ সদস্যরা। এসআই রাজ, সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া ২৪-এর গণ অভ্যুত্থানের ৫ দিন পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে যখন শপথ নেন, বাংলাদেশ তখন পার করছে ইতিহাসের অন্যতম ক্রান্তিকাল। এরপর দেশের বিচার ব্যবস্থায় আসে যুগান্তকারী পরিবর্তন। সত্যিকার অর্থেই আলাদা সচিবালয়ের মাধ্যমে স্বাধীন হয়েছে বিচার বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো সহ বহু আলোচিত মামলার আইনি জট খোলার রায় দিয়েছেন ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ২৮ ডিসেম্বর ৬৭ বছরে পা রাখছেন প্রধান বিচারপতি। সংবিধান অনুযায়ী ২৭ ডিসেম্বর তার জীবনের শেষ কর্মদিবস। এর ঠিক ২৫ দিন আগে দেশের সর্বোচ্চ আদালতের নিজ দপ্তরের করিডোরে চ্যানেল 24-কে বললেন, জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেই আলাদা সচিবালয় পেল বিচার বিভাগ, যা অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি। জুলাই বিপ্লবের যে যুব সমাজ এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেটারই প্রতিফলন হিসেবে আমরা এই অর্ডিন্যান্সটাকে দেখতে পারি এবং আমি সেইভাবেই দেখি। এটা একটা বিশাল প্রাপ্তি। ২৬ বছর লেগে গেছে এই পর্যায়ে আসতে আমাদেরকে, অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে। ৫ আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সুযোগ এসেছিল রাষ্ট্রপতি হওয়ার, কিন্তু সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন তিনি। সেই দিকে আমার কোনোদিনই কোনো চিন্তা ভাবনা ছিল না, এখনো নেই। ডেস্টিনি বলেন বা ফেট বলেন, সেটা যে আমি পূরণ করে যেতে পারছি, অন্তত তার আরম্ভটা দেখে যেতে পারছি সবার সহায়তায়, সেটাই আমার সবচেয়ে বেশি প্রাপ্তি। কখনো বাংলাদেশের প্রধান বিচারপতি হবেন এমন স্বপ্ন কি দেখেছিলেন? এমন প্রশ্নে বললেন, উপসংহার এমন হবে ভাবেননি তিনি। প্রধান বিচারপতি হব সেটা ঠিক খুব বাস্তব আকারে ঠিক এইভাবে বোধহয় চিন্তা করিনি। তবে বিচার ব্যবস্থার সাথে যে ওতপ্রোতভাবে জড়িত হব কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়, সেটা আমার পারিবারিক ধারাবাহিকতাই বোধহয় আমার মধ্যে ছোটবেলা থেকে মজ্জাগত হয়ে গেছিল। কিন্তু সেটা যে এইভাবে উপসংহারটা টানা হবে, ঠিক সেটা ভাবিনি কোনোদিন। কথার পিঠে কথার শেষ পর্যায়ে মনে করিয়ে দিলেন তার উত্তরসূরির জন্য সামনে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ জানাতে ভুললেন না গণমাধ্যম কর্মীদের। মাসুদুর রহমান বলেন, একই দিনে নির্বাচন এবং গণভোট নিয়ে যেসব চ্যালেঞ্জ আছে তা মোকাবেলায় সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আশা করেন এবার নির্বাচন হবে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ। এতে নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন মাইকেল মিলার। The challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls, either because they rejected the polls themselves because they knew they would not be free and fair. তো যদি আমাদের উপরে আসে রাষ্ট্র পরিচালনা, আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হুঁশিয়ারি দেন, চাঁদাবাজদের জায়গা এদেশে হবে না। একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, উন্নয়নের কথা বলে বিদেশে বেগমপাড়া করা হয়েছে, আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আর জামাতে ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান জানান, ৮ দল আগামীতে আরো বড় হবে। যারা আমাদের দেশকে অসুস্থ করার, অশান্তি করার প্রক্রিয়া করেছেন, দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আজকে তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে
আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم আজকে আন্দোলনরত ইসলামী সমন্বয় দলের বরিশাল বিভাগীয় ঐতিহাসিক এই সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী কেন্দ্রীয় নায়েব আমির, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য মুসলিম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান, আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির চরমনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, প্রোগ্রামের সম্মানিত দলের শীর্ষ ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বৃন্দ, আমার বরিশাল অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মাইকের আওয়াজ যারা শুনছেন সেই সমস্ত বোনেরা সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে আরেকবার আপনাদের কাছে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের বরিশাল বিভাগের এই সমাবেশ মূলত আমাদের এই বরিশাল অঞ্চলের সেই খ্যাতিমান কোরআনের পাখি আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহকে অন্যায়ভাবে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যার প্রতিশোধ নিয়ে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সমাবেশ। আজকের সমাবেশ সৈয়দ মুফতি ফয়জুল করিমকে রক্তাক্ত করা হয়েছে বরিশালে, তার প্রতিশোধ নেওয়ার সমাবেশ। সংগ্রামী এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বরিশালবাসী জানিয়ে দিতে চায়, দক্ষিণ অঞ্চলের এই আলিমার ঘাঁটি, সার্সিয়ার ঘাঁটি, চরমনাইয়ের ঘাঁটি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ঘাঁটি, ইসলামপন্থীদের ঘাঁটি, প্রত্যেকটি আসন থেকে ইসলামপন্থী আন্দোলনের বিজয় হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এবারের ভোট হবে চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে, এবারের ভোট হবে আলেমুলামাদের ফাঁসির প্রতিবাদে, এবারের ভোট হবে আলেমুলামাদেরকে হত্যার প্রতিবাদে। এবারের ভোট দিয়ে যারা কেন্দ্র দখল করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করছেন, স্পষ্ট ভাষায় এই বেল্ট পার্কের লক্ষ জনতার দিকে তাকিয়ে দেখুন, কোন রকম ষড়যন্ত্র করলে আমরা প্রত্যেকে হওয়া উচিত, আর ভোটের দিন হবে 5ই আগস্ট। সুতরাং আমাদেরকে মোকাবেলা করতে হলে আবু সাঈদ কিংবা আরেকটা 5ই আগস্ট করার উদ্যোগ নিতে রাজি আছেন তারা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন সেই জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের সংসদে পাঠিয়ে একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সমমনা ইসলামী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ সংস্কারটা সংবিধানে করতে চেয়েছেন, কেউ আইনের মাধ্যমে করতে চেয়েছেন, কিন্তু সংস্কারের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে কারোর মধ্যে মতভেদ নেই। জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশে অনেকটাই খুলেছে রাজনীতির জট। একই দিনে গণভোট ছাড়া মোটা দাগে সব বিষয় মেনে নিয়েছে জামাত ইসলামী সহ 8টি রাজনৈতিক দল। বলি যে জুলাই চার্টারে কিন্তু আমরা যারা আন্দোলনরত দলগুলো আছে, আমাদের ম্যাক্সিমাম দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছে।
সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন রঙিন গণভোটের ব্যালটে থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ 4টি প্রস্তাব। গণভোটে হাকে জেতাতে এবার লক্ষ্য দীর্ঘদিন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর। বলছেন শিগগিরই এ বিষয়ে প্রচার চালাবেন তারা। তাদের মতে গণভোটে জয় পেলে বদলে যাবে ফ্যাসিবাদী কাঠামো, তা না হলে ভেস্তে যাবে গণঅভ্যুত্থান পরবর্তী সব উদ্যোগ। বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো থেকে আমরা একটি গণতান্ত্রিক এবং একটা ভারসাম্যপূর্ণ দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য সার্চ রিফর্ম আমরা করছি। চলমান যে আন্দোলনটা চলবে, তবে আমরা নির্বাচনকে এখন প্রাধান্য দিয়েই ময়দানে থাকব। নির্বাচনী প্রচার মধ্যে ও কথাটাও আনব যে আপনারা অমুক মার্কায় ভোট দিন এবং হার পক্ষে ভোট দিবেন। অভিযোগ করেন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে একটি রাজনৈতিক দল। সংস্কার না মানলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মনে করেন দলগুলোর শীর্ষ নেতারা। একটা বড় দল বলে যে আমরা সংস্কারের বাপ, তারাই তো প্রধান উপদেষ্টার ভাষণের পর 2 জায়গায় অনেকে বলে ফেলছেন যে আমরা এই সংস্কার মানি না। ইভেন অনলাইনে দেখা যাচ্ছে যে তাদের যে সমস্ত বট বাহিনী টাহিনী আছে তারা নার পক্ষে ক্যাম্পেইন শুরুই করছিল। দেশের মতো সংস্কার চায়, এর বিপরীতে অবস্থান নিলে তারা তো জনবিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য এটা মানুষকে বোঝাবো যে সংস্কার এ দেশের জন্য প্রয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে 8 দলের বিভাগীয় সমাবেশ, যেখানে 5 দফা দাবি ছাড়াও গুরুত্ব পাবে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা। রুমিস হুসাইন, মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির ফলে ফিরে যেতে হচ্ছে তাদের। আমার আজকে বিজ্ঞান পরীক্ষা ছিল, আমি এসে দেখি এরকম স্যাররা আন্দোলন করছে, অবরোধ করছে, ওই জন্য আমি এখন বাসায় চলে যাব। এখন আমরা সারা রাত জেগে প্রিপারেশন নিয়েছি, সব নষ্ট হয়ে গেলো। আবার কবে পরীক্ষা হবে সেটাও আমরা ঠিক না জানতে পারে পরীক্ষায় কম নাম্বারও পেতে পারি। নবম গ্রেড উন্নীত সহ 4 দফা দাবিতে মাগুরা জেলা সহ সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন। চলছে অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মবিরতি। বছর শেষে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ওনারা দাবি 4 দফা দাবি খাই বন্ধ করে দিয়েছে। কালকে নোটিশ দিয়ে করবে না, কালকে নোটিশ দিয়ে না করে আজকে করছে। পরীক্ষামুখী করে আন্দোলন করতে হবে। ছাত্ররা যখন ক্লাসে শেষ হবে, ক্লাসে থাকবে না, ছুটিতে থাকবে, তখন স্যারের আন্দোলন করলে সেটা একটা বিষয় থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে শিক্ষকরা এটারে তাদের স্বার্থ হাসিল করার জন্য একটা পায়তারা শুরু করেছে। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মাঝামাঝিতে এমন কর্মসূচিতে দুঃখ প্রকাশ করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বলেন, দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এমন কর্মসূচির ডাক দিতে বাধ্য হয়েছেন তারা। আমরা যারা 21 বছর ধরে চাকরি করছি, আমি নিজেই 2005 সালে যোগদান করে আজ পর্যন্ত কোনো আমরা টাইম স্কেল পাইনি। 2006 সালে আমি আমার পরিবার থেকে সরকারি স্কুলে জয়েন করলাম। আমার ছোট ভাই জয়েন করলো প্রশাসনে, সে এখন জয়েন্ট সেক্রেটারি, বাট আমরা সেই সাধারণ শিক্ষকই রয়ে গেছি। আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াই, আমাদের সাথে তাদের সম্পর্ক হলো পিতা এবং সন্তানের মতো, কিন্তু তাদেরকে এরকম জিম্মি করাটা, এটা আমরা দুঃখ প্রকাশ করছি। এদিকে 11তম গ্রেড সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন প্রাথমিক শিক্ষকদের একাংশ। রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি কথা বলেন, জানান 21শ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে নতুনদের। বলেন, মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় হবেন নবীন অফিসারদের প্রধান এবং একমাত্র দায়িত্ব। এবারে 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন ক্যাডেট কমিশন লাভ করেছেন। সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার অর্জন করেন আজমাইন ইশরাক। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তোমরা প্রতিনিয়ত নিজেদের সক্ষমতাকে বাড়াতে সচেষ্ট থাকবে। বিদেশিদের হাতে দিয়ে দেশীয় শ্রমিকদের রুটি রুজি বন্ধের পায়তারা করছে সরকার। বন্দর থেকে পণ্য বিভিন্ন প্রাইভেট ডিপোতে নেওয়া বন্ধের পাশাপাশি পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে শ্রম শাখার অন্তর্ভুক্ত করা, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন করতে দেয়া সহ মার্চেন্ট শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট 11 দফা দাবি তুলে ধরেন নেতারা।
আগে 7 দিনে 7 দিন কাজ করছে, এখন আমাদের বাত অপারেটরে যে সমস্ত মার্চেন্ট শ্রমিক আছে তারা 15 দিনে 2 দিন কাজ করতে পারতেছে না। তাহলে আপনি তো ছাঁটাই করা লাগবে না, আমি না খেতে পাওয়ার পরিপ্রেক্ষিতে এমনি এখান থেকে চলে যাব। পানগা টার্মিনালে চুক্তি দেখেন, ওটা বাংলাদেশি এজেন্টকে সাবির হোসেন চৌধুরী। আজকে এনসিটি যেটা ডিপিওলকে দিতে চাচ্ছে তার বাংলাদেশি এজেন্টকে, সেও সাবির হোসেন চৌধুরী। তাহলে এটা আওয়ামী লীগের পকেটে যাবে না তো কার পকেটে যাবে? পতেঙ্গা টার্মিনালে আপনাদের কোনো কাজ আছে? তাহলে ডিপি ওয়ার্ল্ড আসলে আপনাদের কোনো কাজ দিবে? তাইলে কোনো অবস্থাতে বিদেশি কোনো কোম্পানিকে এনসিডি ব্যবহার করতে দেওয়া যাবে না, ইজারা দেওয়া যাবে না। এর বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম শুরু হবে, এই আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে সহযোগিতা চাই।